একটি ছোট মেয়ে অন্ধকার জঙ্গলের মধ্যে প্রাণপণে দৌড়াচ্ছে। আসলে সে কিসের থেকে পালাচ্ছে? এই প্রশ্নটাই আপনাকে নিয়ে যাবে দি রং হাউস নামের এক রহস্যময় ভৌতিক জগতে। একটা বাড়ি বাইরে থেকে দেখে একদম সাধারণ, অথচ তার ভেতরে লুকিয়ে আছে এমন একটা শয়তানি চক্র যে বাড়িতে একবার ঢুকলে সহজে আর কেউ বের হতে পারে না। এই সিনেমায় এমন একটা মেয়ে আছে যার জিভ কেটে নেওয়া হয়েছে, তাই সে আর আগের মতো নেই। আর কিছু আত্মা ঘুরে বেড়ায় যারা চায় আরো নতুন মানুষ তাদের ফাঁদে পড়ুক। আর সে শিকারের তালিকায় এবার কারা? চলুন খুলে ফেলি এই বিভীষিকাময় গল্পের দরজা। রং হাউস মুভিটি শুরু হয় একটা দৃশ্য দিয়ে, যেখানে আমরা দেখি একটা ছোট্ট মেয়ে প্রাণপণে দৌড়াচ্ছে একটা গভীর জঙ্গলের মধ্যে। এরপর আমরা একটা বাড়ি দেখতে পাই, আর সেই বাড়িতেই সুসান নামের এক মেয়ে বসে বসে একটা পুরনো জার্নাল থেকে যত সব ভুতুরে বাড়ির ছবি কাঁচি দিয়ে কেটে নিচ্ছিল। হঠাৎ তার স্বামী জর্জ এসে ঘরে ঢোকে আর বলে, চলো। সুসানও আর দেরি করে না, কয়েকটা ছোট প্রশ্নের উত্তর দিয়েই জর্জকে সাহায্য করার জন্য উঠে পড়ে। জর্জ চায় তাদের মেয়ে এমিও তাদের সাথে চলুক। এমি তখন ভেতরে ঘুমাচ্ছে। জর্জ তাকে ডেকে তোলে। এমি যেতে চাচ্ছিল না, তাই সে জিজ্ঞাসা করে সে এখানে থাকতে পারবে কিনা। কিন্তু জর্জ সাফ জানিয়ে দেয়, আমরা 8 ঘন্টার মধ্যে এখান থেকে বেরোচ্ছি। কিছুক্ষণ পর আমরা দেখি এমি তার এক বন্ধুর সাথে সুসানের ব্যাপারে কথা বলছে। এমি তার বন্ধুকে বলে যে সুসানকে তার একদম বিশ্বাস হয় না, মনে হয় সে যেন মিথ্যে কথা বলছে। এরপর আমরা দেখি জর্জ, সুসান আর এমি তিনজন একটা গাড়িতে করে কোথায় যেন যাচ্ছে। গাড়িটা এসে থামে একটা রেস্টুরেন্টের সামনে। তিনজনেই গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের ভেতরে ঢোকে। সেখানে রেস্টুরেন্টের এক কোণের টেবিলে বসা একটা লোকের দিকে চোখ যায় এমির। আর সেই লোকটার মুখের চেহারাটা পলকের মধ্যেই ভয়ানক বীভৎস একটা রূপ নেয়। এমি ভয় পেয়ে চিৎকার করে ওঠে, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না, ভাবে ও এমনিতেই ভয় পাচ্ছে। গাড়িতে ফেরার পর এমি তার বাবাকে বলে যে তার একদম ভালো লাগছে না, সে বাড়ি ফিরে যেতে চায়। কিন্তু তার বাবা জর্জ বলে, আগে আমরা একটা বাড়ি ঘুরে দেখব, তারপর আমরা আমাদের বাড়ি যাব। অনেক লম্বা একটা পথ পেরোনোর পর তারা অবশেষে সেই বাড়িটা খুঁজে পায়। বাড়িটার সামনে একটা সাইনবোর্ড লাগানো ছিল, যাতে বড় করে লেখা ছিল ফর সেল। আর সেই সাইনবোর্ডে বাড়ির মালিকের একটা ছবিও লাগানো ছিল। ছবিটা দেখেই এমি আঁতকে ওঠে। সে বলে, এ তো সেই লোকটা যাকে আমি রেস্টুরেন্টে দেখেছিলাম। কিন্তু বরাবরের মতোই তার কথা কেউ পাত্তা দেয় না। কিছুক্ষণের মধ্যেই তারা সেই বাড়িতে গিয়ে পৌঁছায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেখানে কোনো মানুষ ছিল না। চারপাশ একদম নিস্তব্ধ। হঠাৎ একটা স্পিকারের আওয়াজ ভেসে আসে, স্বাগতম। আর তারপরেই একটা কণ্ঠস্বর বলে ওঠে, আপনারা এই বাড়িটা ঘুরে দেখতে পারেন, কোনো বাধা নেই। এমনকি এটাও বলা হয় যে স্পিকারের গায়ে লাগানো বাটন টিপলে এই চমৎকার জায়গাটা সম্পর্কে আরো অনেক কিছু জানা যাবে এবং শোনা যাবে। কিছুক্ষণ না যেতেই একটা জিপ এসে থামে সেই বাড়ির সামনে। আর সেই জিপ থেকে নামে আরো একটা পরিবার। তারা নাকি এর আগেও একবার এই বাড়িটা দেখতে এসেছিল। এই প্রথমবার দুই পরিবারের সদস্যরা একে অপরের সাথে পরিচিত হয়। এরপর জর্জের পরিবার তাদের গাড়িটা জঙ্গলের দিকে ঘুরিয়ে নেয়। তারা যখন গাড়ি চালাচ্ছিল, হঠাৎ একটা মেয়ে তাদের গাড়ির সামনে এসে পড়ে। মেয়েটা পড়ে গিয়ে বেশ আঘাত পায়। জর্জ আর সুসান তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে আসে। এমিও তাদের সাথে নামে। তারা মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? কিন্তু মেয়েটার মুখ দিয়ে রক্ত ঝরছিল, আর সে অদ্ভুত অস্পষ্ট কিছু আওয়াজ করছিল। তারপর সে রহস্যময়ভাবে তার হাতটা বাড়িয়ে এমির মুখে স্পর্শ করে। ঠিক সেই মুহূর্তে সেই দ্বিতীয় পরিবারের গাড়িটাও সেখানে এসে পৌঁছায়। তারা মেয়েটাকে দেখে এবং তাদের গাড়িতে তুলে নেয়। এরপর সবাই মিলে ফর সেল লেখা বাড়িটার সামনে আবার এসে দাঁড়ায়। আসলে দুটো পরিবারই সেখানে কোনো একটা অজানা ফাঁদে পড়ে গিয়েছিল। তারা এবার গাড়িতে করে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তাদের গাড়িটা সেই ভুতুরে বাড়িটার সামনে এসে বারবার দাঁড়িয়ে যায়, কিছুতেই আর স্টার্ট নেয় না। তখন দ্বিতীয় পরিবারের কর্তা জর্জ আর সুসানকে বলে, তোমরা ভিতরে গিয়ে বরং অপেক্ষা করো। কিন্তু তার স্ত্রী বলে ওঠে, না, এটা একদম ভালো আইডিয়া না। এমি তখন বলে ওঠে, দেখো, ওই অদ্ভুত মেয়েটা ভেতরে যেতে চাইছে না। কিন্তু এমির বাবা জর্জ তাকে ভয় পেতে বারণ করে এবং বলে, ভয় পেও না এমি, আমরা সবাই একসাথে আছি। অল্প সময়ের মধ্যেই তারা সবাই ভেতরে যায়। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। সেই অদ্ভুত মেয়েটি হঠাৎ উপরের তলায় একটা জানালার দিকে তাকায়। সেখানে সে দেখে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটা একটা বাচ্চা ছেলের মুখ আড়াল করে রেখেছে। লোকটা তার হাত দিয়ে বাচ্চাটার মুখটা চেপে ধরেছিল। পরে সুসান বলে যে সেই অদ্ভুত মেয়েটার নাকি জ্বর এসেছে। পরের দিন সকালে সেই স্পিকারটা আবার বেজে ওঠে, আর সেই একই কণ্ঠস্বর, স্বাগতম। একই কথা বারবার বলতে থাকে স্পিকারটা। সেই আওয়াজে সবার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর তারা দেখে সেই অদ্ভুত মেয়েটি ঘরে নেই। তারা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে একজন লোক তার কুকুরটাকে নিয়ে হেঁটে যাচ্ছে।
সেই দ্বিতীয় পরিবারের কর্তা বাইরে যান এবং লোকটার সাথে কথা বলতে চেষ্টা করেন, কিন্তু কিছুক্ষণ পরেই তিনি যেন হাওয়ায় মিলিয়ে যান, আর ফিরে আসেন না। কিছুক্ষণ পর যখন বাকিরা ভেতরে আসে তখন তারা আবার সে অদ্ভুত মেয়েটিকে দেখতে পায়, কিন্তু এবার মেয়েটির মুখের দিকে তাকিয়ে সবাই ভয়ে আটকে ওঠে। আসলে মেয়েটির জিভ কাটা ছিল। 1 মাস কেটে যায়। দ্বিতীয় পরিবারের সেই মহিলাটি একদিন ঘর পরিষ্কার করছিলেন। হঠাৎ তিনি জানালার বাইরে একটা মেয়েকে দেখতে পান। সে আসলে আর কেউ ছিল না, সে ছিল তার নিজের মৃত মেয়ে। অন্যদিকে আমরা দেখতে পাই সে দ্বিতীয় পরিবারের ছেলেটিকে, যে ক্রাশ ছাড়া হাঁটতেই পারত না। এখন সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে এবং ক্রাশ ছাড়াই হাঁটতে পারছে। ছেলেটার নাম জেসন। একদিন জেসন এমির সাথে বাড়ির বাইরে যায়। বেরোনোর আগে জেসনের বাবা তাকে একটা পিস্তল দেন, যাতে সে নিজেকে কোনো বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। জেসন আর এমি একসাথে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ এমি জানালার বাইরে একটা ছোট্ট ছেলেকে দেখতে পায়। সে ভয় পেয়ে দৌড়ে ভেতরে যায় আর তার বাবাকে বলে যে সে একটা ছোট্ট বাচ্চা দেখেছে। তার বাবা মা তখন কিছু কাগজপত্র আর জিনিসপত্র নিয়ে ব্যস্ত ছিল। সেখানে একটা ছবিও ছিল, আর সেই ছবিতে সেই বাচ্চা ছেলেটির ছবিও ছিল। এমি সঙ্গে সঙ্গে ছেলেটাকে চিনতে পারে আর বলে, এই তো সেই ছেলেটা। কথাটা শোনা মাত্র সবাই দৌড়ে উপরের দিকে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে কেউ নেই। নিচে ফিরে এসে সেই দ্বিতীয় পরিবারের মহিলা একটা বাক্স খোলে। বাক্সটা ভর্তি ছিল কিছু পাজলের টুকরো দিয়ে। মহিলাটা সব টুকরোগুলো বের করে টেবিলের উপরে রাখে। এরপর সে যখন পাজলটা মেলানোর কথা ভাবছে তখনই তার পেছন থেকে একটা ডাক শুনতে পায়, মাম্মি। ঘুরে তাকাতে সে দেখে তার ছোট মেয়ে, সেই মেয়েটা যাকে সে কিছুক্ষণ আগে জানালার বাইরে দেখেছিল। মহিলাটি তার মেয়েকে জড়িয়ে ধরে তার চুল ঠিক করে দেয়, কিন্তু মেয়েটি বলে, আমি এখানে থাকতে পারবো না, আর ফিসফিস করে তার মায়ের কানে কিছু কথা বলে। অন্যদিকে সেই অদ্ভুত মেয়েটি সোফার ওপর শুয়ে সবকিছু লক্ষ্য করছিল। আসলে মহিলাটির আশেপাশে কেউই ছিল না। সে হাতের ইশারায় গালে নামে কোনো এক ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করছিল। পরের দৃশ্যে আমরা একটা জঙ্গল দেখতে পাই, আর তখন রাতের খাবারের সময় হয়ে গিয়েছিল। সুশান সেই মহিলাটিকে বলে, আমি জানি তুমি কিছু জানো। তার উত্তরে সে মহিলা বলে, আমি কিছুই জানি না। সুশান তার সাথে খুব খারাপ ব্যবহার করে, যার কারণে মহিলাটি বাইরে চলে যায়। দ্বিতীয় পরিবারের মহিলাটা যখন বাইরে যায় সে আবার তার মেয়েকে দেখতে পায়। মেয়েটা আবার তার কানে ফিসফিস করে কিছু বলে। পরের দৃশ্যে সুশান একটা স্বপ্ন দেখে। স্বপ্নে সে তার স্বামী জর্জকে দেখে। স্বপ্নে জর্জকে খুবই হিংস্র দেখাচ্ছিল। এরপর সুশান আবার সেই রন নামের লোকটিকে একটা চেয়ারে বসে থাকতে দেখে। হঠাৎ সুশানের ঘুম ভেঙে যায়। সে তার স্বামীকে ভয় পায় আর বলে, তুমি এটা করতে পারো না। নিচের তলায় এমি তখন পাজলের টুকরোগুলো মেলানোর চেষ্টা করছিল। ঠিক তখনই সেই দ্বিতীয় পরিবারের কর্তা এসে পাশে দাঁড়িয়ে থাকা সেই অদ্ভুত মেয়েটিকে অনেক প্রশ্ন করতে শুরু করে। প্রশ্নগুলো শুনে লোকটা যেন পাগল হয়ে যায়, খুব উত্তেজিত হয়ে পড়ে। এমির বাবা তাকে শান্ত করার চেষ্টা করে বলে, ভেতরে কিছুই নেই, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি তোমাকে কিছুই হতে দেব না। পরের দৃশ্যে এমি, সুসান আর জর্জ জঙ্গলে এসে পৌঁছায়। জেসনের বাবা তাদের দিকে বন্দুক তাক করে বলে, তোমরা একজন একজন করে পালানোর পরিকল্পনা করছো। এমির বাবা সঙ্গে সঙ্গে বলে ওঠে, অবশ্যই না, আমরা পালানোর চেষ্টা করছি না। পরের দিন সকালে এমি যখন আয়নার সামনে দাঁড়িয়ে মুখ ধুচ্ছিল তখন সে আয়নায় তার মাকে দেখতে পায়। তার মায়ের গলা কাটা। অন্যদিকে সুসান একটা ছোট ছুরি হাতে আস্তে আস্তে এগোয় আর ছোট একটা হাতুড়িও তুলে নেয় হাতে। তারপর সে হাতুড়িটা দিয়ে সজোরে আঘাত করে জেসনের বাবার পিঠে। আঘাতটা এত জোরে ছিল যে জেসনের বাবা প্রায় মরতেই বসেছিল। কিন্তু জর্জ তখন তাকে জিজ্ঞাসা করে, আমরা কিভাবে রাস্তা খুঁজে পাবো, কিন্তু সে ততক্ষণে মারা গেছে। জর্জ তখন তার মেয়ে এবং সে অদ্ভুত মেয়েটি এমিকে একপাশে নিয়ে যায়। সুসান তখন অরবরত কাঁদছে। জর্জ তাকে বলে, ওভাবে কেঁদো না। এরপর জর্জ বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার বন্দুকটা তার মেয়েকে দেয়, যাতে সে নিজেকে রক্ষা করতে পারে। অন্যদিকে জর্জ জঙ্গলের পেছনের পথ দিয়ে রাস্তা খুঁজে বের করার চেষ্টা করছিল। যখন সে জঙ্গলের মাঝামাঝি পৌঁছায় তখন সে হ্যালো বলার একটা আওয়াজ শুনতে পায়। সেই লোকটি রন তার কুকুরটাকে নিয়ে জর্জের ঠিক পেছনে দাঁড়িয়েছিল। কিন্তু জর্জ যখনই পেছনে ঘুরে সে দেখে হুবহু তার মতো দেখতে একজন দাঁড়িয়ে আছে। এমি আর সেই অদ্ভুত মেয়েটি তখন গাছের আড়ালে লুকিয়েছিল। জর্জ সঙ্গে সঙ্গে সেখানে যায় আর সে অদ্ভুত মেয়েটির চুল ধরে টেনে বের করে। তারপর সে হাতুড়ি দিয়ে মেয়েটিকে আঘাত করতে থাকে, আর মেয়েটি সেখানেই মারা যায়। এমি তখন ভয়ে একেবারে কাঁপতে শুরু করে এবং কাঁদতে কাঁদতে সে তার বাবার দিকে বন্দুক তাক করে গুলি করে দেয়। ফলস্বরূপ তার বাবা জর্জও মারা যায়। এরপর এমি দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। সে একটা গাড়ি দেখতে পায় এবং তার সামনে গিয়ে পড়ে যায়। যখন গাড়িটা সেখানে থামে তখন কিছু লোক তাকে গাড়িতে তুলে বসায়। গাড়িতে বসে এমি দেখে তার পকেটে সেই পাজলের কিছু টুকরো। সেই গাড়িটা আবার সেই ভূতের বাড়িটার সামনে এসে থামে। এমি তখন গাড়িতে বসে থাকে, আর ঠিক তখনই সেই ঘোস্ট আর তার ছেলে গাড়ির অন্য পাশের দরজা খুলে দাঁড়ায়। ছেলেটা এমিকে তাদের দিকে টেনে নিয়ে যেতে যেতে বলে, শি ইজ ব্যাক ড্যাডি। তারপর সেই লোকটা কাঁচি দিয়ে এমির জিভ কেটে দেয়।
সিনেমাটা একটু জটিল এবং আমাদের মনে অনেক প্রশ্ন জাগিয়ে তোলে। লেখক শেষে ব্যাখ্যা করেন যে আসলে সেই ভূত আর তার ভূতের ছেলেটা মানুষ মেরে বেড়াচ্ছে, মানুষের শরীর পজেস করার চেষ্টা করছে আর সবাইকে মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে। আমরা শেষ পর্যন্ত জানতে পারি এটা একটা পুরনো চক্র যা বারবার ঘুরতে থাকে। আর আমরা তো এখন জানি এমির জিভ কাটা, আর সে এখন সেই অদ্ভুত মেয়েটা হয়ে গিয়েছে, যারা ভবিষ্যতে সেই ফর সেল লেখা বাড়িটি দেখতে আসবে তাদের জন্য। ঠিক এভাবেই এমি কোনো এক পরিবারের গাড়ির সামনে গিয়ে পড়বে, আর তারা সেই অদ্ভুত মেয়েটিকে সেই ভুতুড়ে বাড়িতে নিয়ে আসবে। আর ঠিক আগের মতোই তারাও সবাই সেখানে আটকা পড়বে এবং মারা যাবে। এভাবেই চলতে থাকবে এই ভয়ানক চক্র। তো কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে জানাতে ভুলবে না। এরকম আরো এক্সপ্লেনেশন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়।